নমস্কার। মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। আজকে আমি তোমাদের যে অধ্যায়টা বুঝাবো সেটা হলো দ্বাদশ শ্রেণীর ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু রাষ্ট্রবিজ্ঞান। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবে এবং ভালো করে লক্ষ্য করবে, যাতে করে পরীক্ষার খাতায় তোমরা অতি সহজে লিখতে পারো। তো আর কথা না বাড়িয়ে আমি আজকের ক্লাসটা তোমাদের সামনে তুলে ধরছি। ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু এই অধ্যায়টার যে সাধারণ বিষয়বস্তু বা সাধারণ ধারণা তা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এই ধারণার উপর বেস করেই তোমরা পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে। যদিও সমগ্র অধ্যায়টা হয়তো বা বোঝানো সম্ভব নয় একটা পার্টের মধ্যে, তবু আমি চেষ্টা করছি একটা পার্টের মধ্যে সমগ্র অধ্যায়টার একটা বেসিক কতগুলি জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য। তো প্রথমেই হলো ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দুর মধ্যে 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গেই একটা দ্বিমেরুতার অবসান ঘটিত হয়েছিল, মানে দ্বিমেরুর অবসান ঘটিত হয়েছিল ঠান্ডা যুদ্ধের সময়কালটা শেষ হওয়ার পর। এক মেরু বিশ্বে তখন আমেরিকা যুক্তরাষ্ট্র একক কৃতিত্ব সম্পন্ন রাষ্ট্র ছিল। তখন মানে দেখা গেল তখন সোভিয়েত ইউনিয়নের যেহেতু ভাঙন হয়ে গিয়েছিল, একমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রেই ছিল এক মেরু প্রবণতা। তখন তৎকালীন বিশ্ব নেতারা উপলব্ধি করলেন একমাত্র জোটবদ্ধ গঠনের মাধ্যমেই আমেরিকার এই আধিপত্য প্রতিরোধ করা যেতে পারে। সামরিকভাবে নয়, আর্থিক ও সাংস্কৃতিকভাবে এর মোকাবেলা করতে হবে। তাই ইউরোপে গড়ে উঠল নতুন একটি সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন। এশিয়াতে প্রতিষ্ঠিত হলো আসিয়ান। এই প্রসঙ্গে বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ইউরোপীয় রাষ্ট্রগুলি রাজনৈতিকভাবে যদিও ভেঙে পড়েছিল, তবু তার পাশাপাশি রাষ্ট্রগুলি চরম অর্থনৈতিক সংকটেরও সম্মুখীন হয়েছিল। কারণ সোভিয়েত ইউনিয়ন ভাঙার ফলে দেখা গেল যে সমগ্র বিশ্ব মানে সোভিয়েত ইউনিয়ন ভাঙার ফলে দেখা গেল যে তাদের মধ্যে আর্থিক সংকট দেখা দিয়েছিল। তাছাড়া তারা একটা যে ঐক্যবদ্ধতা ছিল, সেই ঐক্যবদ্ধ রাষ্ট্রগুলি ধীরে ধীরে ভেঙে পড়েছিল। কিন্তু অপরদিকে যে ছিল অর্থাৎ পুঁজিবাদী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু মোটেও ভাঙেনি। তাই তারা কি করেছিল, বিভিন্ন গঠন করেছিল। একটা হলো ইউরোপীয় ইউনিয়ন এবং হলো কি আসিয়ান 10, ঠিক আছে। তারপর যে ধ্বংসপ্রাপ্ত আর্থিক কাঠামো তারা পুনর্গঠনের জন্য তারা কি করেছিল, ধ্বংসপ্রাপ্ত আর্থিক কাঠামোকে আবার পুনর্গঠন করার জন্য অর্থনৈতিক প্রতিষ্ঠান গঠনের প্রয়োজন হয়ে ওঠে। 1945 খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে ইউরোপীয় দেশগুলি একীকরণ পাশ্চাত্যে ঠান্ডা যুদ্ধের হাত ছিল। তবে মার্শাল পরিকল্পনার দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় অর্থনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আর্থিক সাহায্য প্রদান করেছিল, যেমন নেটো নামে একটি নতুন সমষ্টিগত নিরাপত্তা কাঠামো গঠনের মাধ্যমে, ঠিক আছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছিল যে তাদের একার পক্ষে সমগ্র পৃথিবীকে কি করা সম্ভব নয়, তাই তারা কি করেছিল, সেই ইউরোপীয় ইউনিয়নকে সাহায্য করেছিল। এর মধ্যে নেটো ছিল একটি সংস্থা, ঠিক আছে, বা নেটো গঠন করেছিল। তবে 1948 খ্রিস্টাব্দে ইউরোপীয় অর্থনৈতিক উন্নয়নের সংগঠন নামক OEEC, ঠিক আছে, কি তারা গঠন OEEC কি গঠন করেছিল। দেখা গেল যে OEEC, ঠিক আছে, বা OEEO নামে একটি সংস্থা গঠন করেছিল, OCEEO। এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবে। আমি একবার বলছি সি, একবার বলছি ও, আসলে OEEO, ঠিক আছে, নামে সংস্থা গঠন করেছিল, যা পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে অর্থ ও বাণিজ্য বিষয়ক সহযোগিতা শুরু করে।
ক্রমে পুঁজিবাদী ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক একীকরণ প্রক্রিয়া ক্রমে ত্বরান্বিত হয়, আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে। তারপর হলো 1957 খ্রিস্টাব্দে, দেখো আমি তোমাদের বোর্ডের মধ্যে দিয়ে দিয়েছি, 1957 খ্রিস্টাব্দে গঠিত হয় ইউরোপীয় ইকোনমিক কমিটি। কি গঠিত হয়েছিল? ইউরোপীয় ইকোনমিক কমিটি, যার পরিবর্তিত ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে 1992 খ্রিস্টাব্দে মাস্ট্রিক্ট চুক্তি দ্বারা। ঠিক আছে, কোন চুক্তি দ্বারা? মাস্ট্রিক্ট চুক্তি দ্বারা, অবশ্যই মনে রাখবে কিন্তু। একে ভিত্তি করেই ইউরোপের সার্বজনীন গ্রহণযোগ্য বিদেশ ও নিরাপত্তা নীতি, স্বরাষ্ট্র ও বিচার ব্যবস্থা, সহযোগিতা, বিভিন্ন মুদ্রানীতি প্রবর্তিত হয়েছিল। যাই হোক, ক্রমে কি প্রবর্তিত হয়েছিল? বিদেশ ও নিরাপত্তা নীতি, স্বরাষ্ট্র ও বিচার ব্যবস্থা কি হয়েছিল? প্রবর্তিত হয়েছিল। যাই হোক, ক্রমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে 1992 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পরবর্তী সময়ে 92 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করেছে। তারপর হলো দেখো 2002 খ্রিস্টাব্দে ইউরোপীয় ইউনিয়নকে দেখা গেল যে 2002 খ্রিস্টাব্দে 2012 খ্রিস্টাব্দে বিষয়টা ছিল 2012 খ্রিস্টাব্দে। অর্থাৎ দেখা গেল যে ক্রমে যখন এর নিজস্বতা পতাকা, সঙ্গীত প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠা দিবস ও মুদ্রানীতি চালু হলেও সংবিধান রচনায় তারা ব্যর্থ হয়। জন্মলগ্নের সদস্য সংখ্যা ছিল মাত্র 6, যেমন 6টি বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইটালি, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ড। মানে যখন ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল, ইইউ যেটাকে বলা হয়, ইইউ গঠিত হয়েছিল, তখন তার মাত্র সদস্য সংখ্যা ছিল 6 জন। এর মধ্যে ছিল বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি এবং ইটালি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড। এই ইউনিয়নের সদর দপ্তর ছিল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। বর্তমানে এর সদস্য সংখ্যা হয়েছে 27টি ইউরোপীয় দেশসমূহ। ক্রমশ ইউরোপীয় ইউনিয়নের আর্থিক দিক থেকে আন্তর্জাতিক অর্থভাণ্ডার ও বিশ্বব্যাংক সমপরিমাণ গুরুত্ব পেতে থাকে। আস্তে আস্তে সেই ইউরোপীয় ইউনিয়ন সব দিক থেকে গুরুত্ব পেতে থাকে। এবার হলো 2012 খ্রিস্টাব্দে ইউরোপীয় ইউনিয়নকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল। কবে? 2012 খ্রিস্টাব্দে। যদিও এই ইউনিয়নের নানা বিষয় নিয়ে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে মতভেদ রয়েছে, 2016 খ্রিস্টাব্দে ব্রিটেনে গণভোট অনুষ্ঠিত হয় ও ব্রিটেনের জনমতের ভিত্তিতে ব্রেক্সিট থেকে বেরিয়ে আসে। এই অধ্যায়ে আমরা জানব ইউরোপীয় ইউনিয়নের সাফল্য, ব্যর্থতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ সম্পর্কে নানা তথ্য ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানতে পারবো। ঠিক আছে, তারপর হলো গিয়ে 1966 খ্রিস্টাব্দে ব্যাংকক ঘোষণা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলি ছিল, দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশ, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইন্স মিলিতভাবে তাদের যাত্রা শুরু করে, যার প্রধান উদ্দেশ্য ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটানো। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে উল্লেখিত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং পরবর্তীকালে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মায়ানমার ও ব্রুনেই দারুসালাম এর সদস্য হয়। ঠিক আছে, তো অবশ্যই দেশগুলির নাম মনে রাখবে। যদি কঠিন দেশগুলির নাম মনে রাখতে না পারো তাহলে সহজ দেশগুলির নাম অন্তত দিতে হবে, অর্থাৎ ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মায়ানমার। ঠিক আছে, এগুলি অন্তত দিতে হবে। এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। ঠিক আছে, এর সদর দপ্তর কোথায় ছিল? ইন্দোনেশিয়ার জাকার্তায়। তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে এশিয়ান বলতে কি বোঝানো হয়েছে? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এটা গঠিত হয়েছিল 1967 খ্রিস্টাব্দে ব্যাংকক ঘোষণা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। তারপর দুটি কি ছিল? বর্তমানে এর সদস্য সংখ্যা 10টি রাষ্ট্র।
দুটি পরিদর্শক রাষ্ট্র আছে 1994 খ্রিস্টাব্দে বা আসিয়ান রিজিওনাল ফোরাম গঠন করে, যার মূল কাজ নিরাপত্তা ও বিদেশ নীতির মধ্যে সমন্বয় সাধন করা। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে যে আমি কি বোঝাতে চেয়েছি। প্রথমে হলো ইউরোপীয় ইউনিয়ন, তারপর হলো এশিয়ান 10 গঠিত হয়েছিল। এরপর এই অধ্যায়ে আমরা আসিয়ান গঠিত মুক্ত বাণিজ্য এলাকা, মানে আসিয়ান দ্বারা গঠিত মুক্ত বাণিজ্য এলাকাগুলিকেও চিহ্নিত করব, বা মুক্ত বাণিজ্য এলাকা কোনগুলি সেই গুলি নিয়েও আমরা আলোচনা করব। যেমন ধরো এ সম্পর্কে, যেমন ধরো মূলত আসিয়ান আর্থিক প্রতিষ্ঠান হলেও মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের অর্থনীতির তুলনায় এর ক্ষমতা অনেক সীমিত ছিল, মানে অনেক কম ছিল। ঠিক আছে, এছাড়াও এই ভাবে দেখা যায় ভারতের সঙ্গে আসিয়ান ফোরামের সম্পর্ক সম্বন্ধেও আমরা ধারণা লাভ করতে পারবো। একই সঙ্গে মাও পরবর্তী চীনের অকল্পনীয় ও নাটকীয় উত্থান সারা বিশ্বকে চমকে দিয়েছিল। সমকালীন বিশ্ব রাজনীতিতে চীন নতুন প্রভাবশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হলো। এই যে আলোচনা বা আমরা এই যে আলোচনাগুলি আমরা এই অধ্যায়ে করেছি, প্রসঙ্গক্রমে আসবে চীনের সঙ্গে ভারতের পরিবর্তিত সম্পর্কের কথা, এবং আমরা আলোচনা করব অন্যান্য রাষ্ট্রগুলির সঙ্গেও কী রকম সম্পর্ক ছিল ভারতের। ঠিক আছে, তাহলে এই অধ্যায়ে যে কতগুলি প্রশ্ন বলতে কতগুলি বিষয় আমাদের জানার আছে, সেই বিষয়গুলো আমরা জানব। যেমন ধরো এই অধ্যায়ে আমরা কতগুলি বিষয় জানতে পারি। একটা হলো গিয়ে যে কি হলো, একটা আসিয়ান সম্পর্কে আমরা জেনেছি, আসিয়ান 10 সম্পর্কে আমরা জেনেছি, ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে আমরা জেনেছি। ঠিক আছে, তো এই সম্পর্কে তোমাদেরকে জানানো হয়েছে এবং আশা করি তোমাদের কাছে ক্লাসটা অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই তোমরা বলবে যে কোন জায়গায় বুঝতে পারোনি, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে দেখা গেল যে আমরা এই অধ্যায়ের মধ্যে, যেমন ধরো 1962 খ্রিস্টাব্দের যুদ্ধের পর ভারত ও চীনের মধ্যে সম্পর্ক কিরূপ উন্নতি ঘটেছিল। 1962 খ্রিস্টাব্দে যখন যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পর ভারত এবং চীনের মধ্যে কীরকম সম্পর্ক হয়েছিল না, 1962 খ্রিস্টাব্দে যখন ভারত চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল, তাদের মধ্যে সম্পর্কের একটা জটিল করে তুলেছিল। 1976 খ্রিস্টাব্দের পর থেকে সম্পর্ক ধীরে ধীরে উন্নতি ঘটেছে, কারণ 1970 খ্রিস্টাব্দের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে চীনের নীতি অধিকতর বাস্তববাদী এবং অপেক্ষাকৃত কম নীতি সর্বস্ব হওয়ার ফলে এই সম্পর্কে বরফ গলতে শুরু করেছে, যেখানে চীন তাদের বিবাদের হেতুগুলি আলোচনা সাপেক্ষে মিটিয়ে ফেলতে আগ্রহ প্রকাশ করেছিল। মানে ধীরে ধীরে চীনও বুঝতে পারলো যে তাদের ভারতের সঙ্গে এইভাবে চুক্তি করাটাই তাদের পক্ষে মানে তাদের স্বার্থ বজায় থাকবে। এই থেকে চীনের সঙ্গে আস্তে আস্তে কি করা হলো, যে এগুলি কমতে শুরু করলো, যে বিবাদ ছিল সে বিবাদগুলি কমতে শুরু করলো। এবার যেমন ধরো আমাদের এই অধ্যায়ে অনেকগুলি প্রশ্ন থাকবে, বা যেমন ধরো পূর্বে তাকাও নীতি, বা এই যে কতগুলি আসিয়ান 10, এই যে কতগুলি বিষয়, সেই বিষয়গুলি বিতর্কত বিষয় আমাদের জানা হয়নি। যেমন ধরো রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তার ক্ষেত্রে নিরন্তর আলাপ আলোচনা এবং সহযোগিতা পরিবেশ সৃষ্টি করার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার যে 10টি দেশ, যেমন ধরো ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, ব্রুনেই, দারুসালাম, লাওস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড নিয়ে যে 10টি যে আলোচনা গোষ্ঠী তৈরি করা হয়েছিল, তাদেরকে একসঙ্গে আসিয়ান 10 বলা হয়েছিল। এই 10টি আসিয়ানভুক্ত দেশ নিয়ে আসিয়ান আঞ্চলিক ফোরাম গঠিত হয়েছিল। এই ফোরামের অন্তর্গত রাষ্ট্রগুলির মধ্যে নিরাপত্তা রক্ষা এবং এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে তোলাই আসিয়ান 10-এর মুখ্য উদ্দেশ্য ছিল। তাহলে আসিয়ান 10 সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দিলাম। তাছাড়া ছিল পঞ্চশীল নীতি চুক্তি।
ঠিক আছে। পঞ্চশীল চুক্তির মধ্যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু ও চীনের প্রধান রাষ্ট্র চৌ এন লাইয়ের মধ্যে 1954 খ্রিস্টাব্দে নতুন দিল্লিতে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তা ছিল জুট নিরপেক্ষ আন্দোলনের অঙ্গ। সেটি পঞ্চশীল নীতি নামে খ্যাত ছিল। এই চুক্তির মধ্যে মূল যে নীতিগুলির মধ্যে প্রথম ছিল পারস্পরিক ভৌগোলিক সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হবে, মানে দুটো দেশ অর্থাৎ ভারত এবং চীন দুটোর মধ্যে কি থাকবে, শ্রদ্ধাশীল হতে হবে। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকবে, পরস্পরকে অনাক্রমণ, কেউ কাউকে আক্রমণ করবে না, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সমতা ও পারস্পরিক সুবিধা প্রদান করবে। নমস্কার, সবাই ভালো থাকবে। ক্লাসটা কেমন হলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে।